বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে তরুণ প্রজন্ম। ইতালিতে প্রধান উপদেষ্টা, আবারও ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়। পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। নির্বাচনের আগেই গণভোট চায় জামাত। শেষ হলো চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ক্যাম্পাস চষে বেরিয়েছেন প্রার্থীরা। রাকসু ভোট সুষ্ঠু করতে তৎপর প্রশাসন। এবং দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারে বেশি গুনতে হবে ৬ টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তরুণ প্রজন্ম কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রেজা খান। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। এর পাশাপাশি আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারের সহিংসতার মুখে পালিয়ে এসেছে। We feed over 170 million people and also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববাসীর সামনে অঙ্গীকার ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. খাদ্য উৎপাদনের অভাবে নয়, সুষম অর্থনৈতিক কাঠামো নির্মাণের অভাবে দারিদ্রতা বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. কৃষিতে বাংলাদেশ ৭০% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এর পাশাপাশি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। We have released 133 climate resilient rice varieties. We have mechanized farming with subsidies up to 70%. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পিআরের বিষয়ে সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জিতে সরকার গঠনে জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। আর গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার গঠন করলে খ্রিস্টানদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। ৭১ ভুলে নতুন চিন্তা চাপিয়ে দিলে জনগণ তা মানবে না। সুষ্ঠু নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন মহাসচিব। সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনের চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। বাংলাদেশের সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মাদের সোল, এই সোলটা কিন্তু ১৯৭১ সালে আমরা এই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই স্তরকে আমরা নষ্ট হতে দিতে চাই না। অনেক দেশে পিআর পদ্ধতি থাকলেও পিআর পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পিআরের বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না।
আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এটাকে আমরা বুঝি। সেভাবেই আমরা আপনার এই গত 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা সেভাবেই, ইনফ্যাক্ট ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিষয়টা, এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের বাধা জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট চায় বাংলাদেশ জামাতে ইসলামী। রিটার্নিং কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে ইসির কাছে দাবিও জানিয়েছে দলটি। সোমবার দুপুরে সিসি সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরও জানাচ্ছেন এমআর আসাদ। গণভোট সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইসির সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রবাসী ভোট, ভোটার তালিকা ও গণভোটের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট চায় তার দল। অবশ্যই গণভোট আগে চাচ্ছি, আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায়, তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। পিআর পদ্ধতির পক্ষে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে তাহের বলেন, নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব প্রদানে সততা ধরে রাখতে হবে। অফিসার নিয়োগের যে বিষয়টি আছে, সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। তো সেটা যেন হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সেই বিষয়টির উপর আমরা জোর দিয়েছি। এটা গভর্নমেন্টের দায়িত্ব, তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে। আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। প্রবাসীদের ভোটে এনআইডির পাশাপাশি জন্ম সনদ আমলে আনার পরামর্শও দিয়েছে দলটি। ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে, সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুরি না করার আহ্বান জানান সার্জিস আলম। আমরা মনে করি এনসিপি এবং শাপলা, যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। বিচার সংস্কার, জুলাই সনদ, এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে যে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ক্যাম্পাসের বিভিন্ন সংকট নিরসনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে বেরিয়েছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন ছাত্রদল শিবিরের ভিপি প্রার্থী। এদিকে রাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। দীর্ঘ 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সোমবার চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে অন্তিম মুহূর্তেও দৌড়ঝাঁপ করেন প্রার্থীরা। ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন তারা। এখনো অবধি পরিবেশ খুবই শান্তিপূর্ণ, তো আমরা ধরে নিতে পারি একটা সুষ্ঠু নির্বাচনই হবে। প্রার্থীরা নিজেদের বক্তব্য, নিজেদের ইশতেহারগুলো সেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। আমরা আশা করতেছি যারা প্রার্থীরা আছেন তারা তাদের যে ইশতেহার বা অঙ্গীকারগুলো দিচ্ছেন সেগুলো পূরণ করবেন। এক্সাইটমেন্ট কাজ করছে,
তো ফার্স্ট টাইমের মতো পরশুদিন ভোট দেওয়ার জন্য রেডি থাকবো আর কি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জানান ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যেন দেখিয়ে দেয় যে না, একটু চমৎকার নির্বাচন তারা উপহার দিতে পেরেছে। আমরা প্রার্থী হিসেবে এটাই চাই, চাকসু নির্বাচন যেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেখানে যেন শিক্ষার্থীদের মতামতের প্রতিফলিত হয়। চাকসুতে ভোট গ্রহণ হবে 15ই অক্টোবর। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে চট্টগ্রামের একদিন পরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সেখানেও চলছে জমজমাট প্রচারণা। ভোটের লড়াইয়ে নেমেছে ছাত্রদল, ছাত্র শিবির সহ 9টি প্যানেল। আছে স্বতন্ত্র প্রার্থীরাও। ইতোমধ্যেই ইশতেহার ঘোষণা করেছে প্যানেলগুলো। আমরা কাজ করে যাচ্ছি একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার কারণে আমাদের আনন্দটা আরো বেশি। আমরা চাই এই রাষ্ট্রীয় নির্বাচন প্রতি বছর হোক। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তাদের কাছে এই সাধারণ শিক্ষার্থীরা বেশি সাপোর্ট পাচ্ছে এবং তারা মনে করতেছে, তারা নিজেরাই বলতেছে ভাই আমরা আপনাদেরই ভোট দিব। রাকসুতে প্রচারণা শেষ হবে 15ই অক্টোবর রাতে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। স্বৈরাচারী মনোভাব আর পেশি শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবহার করতেন বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সহ মামলার অন্য 2 আসামির বিরুদ্ধে রেকর্ড করা সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দেশের বাজারে আরেক দফা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 1 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে 195 টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দামও লিটারে 8 টাকা বেড়ে 177 টাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 163 টাকায়। আজ থেকেই নতুন এই দর কার্যকর হবে। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ভোজ্য তেল ব্যবসায়ীদের বৈঠকের পর নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে গেল 13 এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। আবারও সোমবার দাম বাড়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া জানান খুচরা ব্যবসায়ীরা। এটা এখন পর্যন্ত আমাদের কোম্পানি কিছু বলে নাই, আমরা এখন পর্যন্ত কোনো খবর পাই নাই। কোম্পানি এখন পর্যন্ত আমাদের বাড়তি রেট অর্ডার কাটেও নেই। আগে যে রেট অর্ডার আজকে ওই রেটে কেটে গেছে। কেন বাড়বে, কি কারণে বাড়বে আমাদের সেটা কখনো জানতে চাই? আমাদের এখানে কারণ ছাড়াই বাড়ে, অকারণেই বাড়ে, কিন্তু বাড়তেই থাকে, বাড়ায়। সরকার আইন কানুন ঠিক মতো নাই। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়ে সোমবার রাতের মধ্যেই প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। তা না হলে আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। এর আগে একই দাবিতে কর্মবিরতি শুরু করে সংগঠনটি। সুরাইয়া মনির রিপোর্ট। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষকরা। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা উৎসব ভাতা, মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা। তা না হলে কিন্তু আমাদের স্লোগান পাল্টে যাবে। ককটেল নিক্ষেপ করেছে যাতে আমরা শত শত শিক্ষক বিভিন্ন ভাবে আহত হয়েছি, কেউ হাসপাতালে আছেন, কেউ এখনো অসুস্থ আছেন। বেতন কাঠামোতে আমাদের আসলে জীবন সার্ভাইভ করাটা একটা অত্যন্ত কষ্টকর। চিকিৎসা ভাতা দিলে আমরা একজন ডাক্তারের কাছে গেলে অন্তত একটা ভিজিটটা আমরা দিতে পারবো। আমরা এই অবহেলা থেকে মুক্তি চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চলবে না বলে জানান শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। আমরা এখানে যতক্ষণ দাবি আদায় না হবে 24 আওয়ার্স আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি পালন করব। তবে আমাদের
যে কর্মবিরতির যে ঘোষণাটি, এটি আজকে আমরা যে তথ্য পেয়েছি বাংলাদেশের প্রায় সকল এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত কঠোরভাবে আপনার কর্মবিরতি পালন হচ্ছে। বেসরকারি মাদ্রাসায় ন্যূনতম ৯,৩০০ ও বেসরকারি স্কুলে ন্যূনতম ১২,৫০০ টাকা বেতনে সারা দেশের শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন বলেও জানান ভুক্তভোগী শিক্ষকরা। আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানা না হয় ততদিন পর্যন্ত আমাদের ধর্মঘট কর্মসূচি, ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দেখেছি গতকাল পুলিশ নির্যাতন করেছে, এটার তীব্র নিন্দা করি। দাবি কেউ করতেই পারে, সরকার তার সামর্থ্য অনুযায়ী পূরণ করবে। যেভাবে তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে সেটি বর্বর যুগকেও হার মানায়। দ্রুততম সময়ে তাদের যৌক্তিক দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৬ অক্টোবরের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজের নিম্মি। আবারও রাস্তায় সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন তারা। এরপর বসে পড়েন শিক্ষা ভবন অভিমুখেই। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। অংশীজনের মতামতের ভিত্তিতে খসড়া সংশোধন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি এবং অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ দিনের মধ্যে উপাচার্য ও রেজিস্ট্রার পদে নিয়োগ সহ ৪ দফা জানান শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের আজকের দাবি হচ্ছে তারা আজকে যদি নির্দিষ্টভাবে সময়সীমা না দেয় যে কবে তারা অধ্যাদেশ দিচ্ছে তাহলে আমরা এখান থেকে যাব না। আমাদের যতক্ষণ না পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা আসবে অধ্যাদেশের, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই অবস্থান চলবে। অধ্যাদেশ জারির ব্যাপারে ইউজিসির সাথে আমাদের ৩৫টা প্লাস মিটিং হয়। এছাড়া শিক্ষার্থীদের ভয়ভীতি ও ফেল করানোর হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান দেখতে চেয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষকরা হচ্ছে আমাদের বাবা মায়ের সমতুল্য, কিন্তু আমাদের ক্যাম্পাসে, ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের দ্বারা হচ্ছে স্টুডেন্টরা মারা ইয়ার শিকার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আসলে নিন্দাজনক ব্যাপার। আমাদের বিরোধিতা করে এই রাজ্যের সাধারণ শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করা, এটা অসভ্যতার সর্বোচ্চ লেভেল। চলতি বছরের ২৬শে মার্চ রাজধানীর ৭ সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার, যার নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নাহিদ সিরাজের নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৩৮, দক্ষিণ সিটিতে ১৪৫, বরিশালে ১৬৩, ঢাকা ১৩৬, চট্টগ্রামে ৮৭, রাজশাহীতে ৭৬, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৯, রংপুরে ৭ ও সিলেট বিভাগে রয়েছেন ৬ জন। বিএনপি সরকার গঠন করলে ১.৫ বছরে ১ কোটি শিক্ষিত যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার রাজধানীর মিরপুরে ছাত্রদলের কর্মী সভায় তিনি বলেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে হবে সংগঠনটিকে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আগের মতোই অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় জানান মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুর থানার আওতাধীন ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভার মধ্য দিয়ে শেষ হলো মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সভা। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের শিকার হওয়া কর্মীদের মূল্যায়ন করা হবে জানিয়ে মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত তারা। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল ইতিমধ্যে দিন রাত জনগণের পাশে যাচ্ছে। বিগত খুনি হাসিনার সময় যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিল, যারা কারাগারে গিয়েছে, যারা গ্রেপ্তার হয়েছে, যারা
এলাকা থাকতে পারে না, রাজপথে ভূমিকা পালন করেছে। আমরা যাচাই বাছাই করে তাদেরকে আমরা নেতৃত্ব উপহার দিব। অনুষ্ঠানে অংশ নিয়ে আগত অতিথিরা ছাত্রদলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তাদেরকে আরো সুসংগঠিত হওয়ার পরামর্শ দেন। ছাত্রদলের এই যে আজকে যারা শিক্ষার্থী তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব। জীবনকে বাজি রেখে দলকে আমরা সংগঠিত করব এবং আমাদের আকরাম এবং রবির হাতকে আমরা শক্তিশালী করব। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ছাত্র দলের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের ভূখণ্ড এখনো অত্যন্ত শক্তিশালী। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সফলভাবে ওয়ার্ড সম্মেলন শেষ করায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আগামী যে নির্বাচনে আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠনে পরিণত হবে। বিএনপি সরকার গঠন করলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ আমরা 18 মাসের ভিতরে আমরা শিক্ষিত বেকার যুবকদেরকে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই। আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃত করেছে উল্লেখ করে আমিনুল হক জানান, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই আমরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এজন্য উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই বলেও মনে করেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ থাকছে উল্লেখ করে এ নিয়ে ধর্মীয় নেতাদের দাবি মন্ত্রণালয় পর্যালোচনা করছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ পর্যন্ত ৬০,০০০ মুসল্লি হজে যেতে নিবন্ধন করেছেন বলেও জানান খালিদ হোসেন। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। আমরা কোথায় দেশ থেকে পালাবো? দেশে যেখানে আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, চট্টগ্রাম শহরে আজকে কয় বছর একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নাই বা আমার কোনো ফ্ল্যাট নাই। তো আমার বাইরে সেফ এক্সিট আমি কোথাও রাস্তায় গিয়ে কোনো শুয়ে থাকবো? উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য 2025 সালের নোবেল অর্থনীতি পুরস্কার পেয়েছেন 3 বিশিষ্ট অর্থনীতিবিদ। তারা হলেন আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল মকিয়র, ফরাসি অর্থনীতিবিদ ফিলিপ এজিওন ও কানাডীয় অর্থনীতিবিদ পিটার হাউইট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। এটি চলতি বছরের শেষ নোবেল পুরস্কার এবং এর আর্থিক মূল্য 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা প্রায় 12 লাখ মার্কিন ডলার। এবার দেশের বাইরের খবর। নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন আইন প্রণেতা আয়মান ওদেহ। তাতে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হয়। এদিকে গাজা যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেখানে আইডিএফের কাজ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ওদিকে পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে কট্টরপন্থী গোষ্ঠীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে 5 জন নিহত হয়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালে প্রতিবাদ জানায় আইন প্রণেতা আয়মান ওদেহ। ভাষণের মাঝে তিনি একটি কাগজ উঁচুতে তুলে ধরেন, যেখানে লেখা ছিল আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানালে আয়মানকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে বলেন, পার্লামেন্টের ভেতরে অসহনীয় ভণ্ডামি চলছে। নাটকীয় উপায়ে প্রশংসায় ভাসানো হচ্ছে নেতানিয়াহুকে, কিন্তু লাখো ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলি নাগরিকদের রক্তের দায় থেকে তারা মুক্ত হতে পারেন না। আয়মান আরও বলেন, দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ন্যায় বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, আয়মানের এই প্রতিবাদ ফিলিস্তিন প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিতে পারে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেখানে আইডিএফ এর কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, গাজাকে হামাস মুক্ত করার প্রাথমিক ধাপ হিসেবে হামাসের তৈরি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ শুরু হবে, যা নতুন বেসামরিক সরকারের অধীনে বাস্তবায়ন হবে। এদিকে পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন পুলিশ সহ 5 জন নিহত হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় তোপের মুখে পালিয়ে যান তিনি। ফরাসি রেডিও RFI বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 8 দল। পাশাপাশি স্বাগতিক 3 দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের সেরা 8-এর মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা 9 দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা 9-এর মধ্যে থাকতে হবে। বিসিবি জানিয়েছে, 2027 বিশ্বকাপের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা 8 দল বাছাই করা হবে 2026 সালের নভেম্বরে। অর্থাৎ সামনে 1.5 বছরে 8টি সিরিজে মোট 24টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ, যার ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র্যাঙ্কিংয়ে। আর র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে তরুণ প্রজন্ম। ইতালিতে প্রধান উপদেষ্টা। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়। পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। নির্বাচনের আগেই গণভোট চায় জামাত। শেষ হলো চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ক্যাম্পাস চষে বেরিয়েছেন প্রার্থীরা। চাকসু ভোট সুষ্ঠু করতে তৎপর প্রশাসন। এবং দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারে বেশি গুনতে হবে 6 টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।